এদিকে আবারও শেখ হাসিনার ফোন রেকর্ড ফাঁস। এবার সরাসরি ডক্টর ইউনূসকে এবং সেনাপ্রধানকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দিলেন শেখ হাসিনা। আবারও বলেছেন আওয়ামী লীগ নেতাদের যা আছে তাই নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে। এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা আছে তাই দিয়ে নামতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইউনিভার্সিটির টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে। দর্শক, আওয়ামী লীগ নতুন কিছু ভাবছে কি? আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ভাবনায় কি কোনো বদল এসেছে? তেমনটাই মনে হলো সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তা। সংক্ষিপ্ত এই ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় যা বলতে চাইলেন সেটা বোধহয় আওয়ামী লীগের এক ধরনের বোধোদয়। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন, যেটা নাকি রীতিমতো জুমার পরে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। দর্শক, আবারও শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে বা ফাঁস হয়েছে বলতে পারেন, এবং সেই বক্তব্যে এমন কিছু কথা বলেছেন যাতে রীতিমতো ডক্টর ইউনূসের ক্ষমতার গদি যে কোনো সময় ভেঙে তছনছ হয়ে যেতে পারে। এবার এত সাহস কোথায় পেল শেখ হাসিনা জানা নেই, তবে এমন কিছু বক্তব্য, এমন কিছু হুঙ্কার হুঁশিয়ারি দিয়েছেন, রীতিমতো সেনাপ্রধানকে এবং ডক্টর ইউনূসকে ফাঁসিতে ঝোলানোর ঘোষণা দিয়েছেন এই কল রেকর্ডে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের যা আছে তাই নিয়েও ঝাঁপিয়ে পড়ার আদেশ দিয়েছেন। দর্শক, চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি। আশা করি ধৈর্য ধারণ করে ফোন রেকর্ডটি শুনবেন এবং এ বিষয়ে আপনার মতামতটি লিখবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা আছে তাই দিয়ে নামতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইউনিভার্সিটির টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড, খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে। বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে, এমনকি ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন। কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কেউ বাদ নাই। তো কত মামলা, আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইউনূসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে, যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য, কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পুরতে পারে, এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে। এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে। আর যদি মানুষ হত্যা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া, এই ব্যাপারেও যদি তার রেকর্ড দেখা হয়, তাহলে সে আর একটা নোবেল প্রাইজ পেতে পারে। তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ, কারণ অশান্তির সৃষ্টিতে ইউনূস এখন চ্যাম্পিয়ন সারা বিশ্বে। এবং বিশ্ব নেতারা কিন্তু তা জানে, এটা বোঝে যে সে দেশ চালাতে ব্যর্থ, দেশ চালাবার মতো তার ক্ষমতা নেই। সেই জন্য এখন সে অনেক টাকা পয়সা খরচ করে একজনকে নিয়ে আসেন, আর তাদেরকে দিয়ে অন্যের কাছে ধর্ণা দেওয়ায় যে ইউনূসকে সমর্থন দিতে হবে। এখানে অনেক হাই কমিশনার আছে, অ্যাম্বাসাডার, তাদেরকে দিয়েও রিকোয়েস্ট করে ইউনূসকে সমর্থন দিতে হবে। কেন? ইউনূসকে নাকি মাথায় করে এনে ক্ষমতায় বসিয়েছে। সে তো সেখানে বললেও সে সূক্ষ্ম পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে নিজে ক্ষমতা এসেছে। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে বললো এটা সম্পূর্ণটাই তার সেই সূক্ষ্ম পরিকল্পনা, অর্থাৎ ম্যাটিকুলাস ডিজাইন করা পরিকল্পনা। কোনো নেতা নাই, ছাত্র জনতা কিছু নাই। আবার সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলে যে আমি কিছুই জানতাম না, উনি নাকি কিছুই জানতো না, ওনাকে নাকি সবাই ধরে এনে ক্ষমতায় বসিয়েছে। তো যারা ধরে এনে ক্ষমতায় বসিয়েছে, যারা দেশের যে সর্বনাশটা করেছে, এটা কি তারা একবার চিন্তা করতে পারে? দারিদ্রের হার যেটা আমি 18% কমিয়েছিলাম, নিশ্চয় এটা এখন 19-20-এ চলে আসছে। আমি 26.88 বিলিয়ন রিজার্ভ রেখে এসেছিলাম। ইনফ্লেশন আমার 9%-এর মধ্যে ধরা ছিল, সেখানে 11%, 14% পর্যন্ত ইনফ্লেশন তুলেছে। দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। তো কোন উপকারটা করলো দেশের মানুষের? আজকে চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমাদের শীতকালে এই সময় তো সাধারণত জিনিসের দাম বাড়ার কথা না, কিন্তু তারপরেও সব জিনিসের দাম বেড়েছে। আবার বলে জিনিসের দাম নাকি কমিয়ে দিয়েছে। কমানোটা কি? প্রত্যেকটা মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্রিকা, সব জায়গায় ইউনূসের এজেন্ট বসা, এবং তাদেরকে থ্রেট করা হয়, এবং সেখানে মালিকানাও কেড়ে নেওয়া হয়েছে। বাজারে যে টেলিভিশন নিয়ে যাবে আগে বলে দেয় দাম কমিয়ে দিতে,
যদি কমিয়ে না বলে তো ওই দোকানও থাকবে না, লুটপাট করবে, আর টেলিভিশনও থাকবে না, জ্বালিয়ে দেবে। তখন তারা কম করে দাম বলতে বাধ্য হয়। কিন্তু প্রকৃত দাম পাওয়া যায় যখন ক্রেতারা নিজেরা কেনে, তাদের পকেটটা যে খালি হয় সেটা তারা বোঝে। আজকে দিনমজুরের আয় রোজগার নাই, আজকে সাধারণ খেটে খাওয়া মানুষের আয় রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ। এ পর্যন্ত প্রায় 150-র উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার হয়ে মানবিত জীবনযাপন করছে। আজকে কৃষকরা সেচ পায় না, সমস্ত জমি চাষ করতে পারতেছে না, কি বিদ্যুৎ নাই। আমি তো প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে এসেছি, বিদ্যুতের তো কোনো কমতি ছিল না। 28,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। আমাদের যেটা চাহিদা হতো 16,000 মেগাওয়াট, 17,000 মেগাওয়াট, আমরা তা উৎপাদন করতাম। এখন হচ্ছে না কেন? বিদ্যুৎ তৈরি করার জন্য যে উপকরণ কেনা, সেটা অর্থ তো বাজেটে ধরা ছিল, সেটাকে গেল কোথায়? তার জবাব দিতে হবে তাকে, সে জবাবও তাকে দিতে হবে। একদিকে দেশটাকে লুটে খাচ্ছে, আরেকদিকে খুন করছে, আর সব জায়গায় আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের দোষটা কিসের? আওয়ামী লীগের আমলে এই দেশের মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষ 2 বেলা কেন 3 বেলা 4 বেলা খাবার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষের বিনা পয়সা ওষুধ পাচ্ছে কমিটি ক্লিনিকের মাধ্যমে, চাকরি পেয়েছে, কাজ পেয়েছে, ফ্রিল্যান্সিং করতে পেরেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করে দিয়ে মানুষকে আমরা সুযোগ করে দিয়েছি, প্রযুক্তি শিক্ষা দিচ্ছি। সব দিক থেকে দেশ এগিয়েছিল। সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করতে হয়, সেখানে এরা প্রত্যেকটা জিনিস জ্বালিয়ে। দর্শক, আওয়ামী লীগ নতুন কিছু ভাবছে কি? আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ভাবনায় কি কোনো বদল এসেছে? তেমনটাই মনে হলো সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তা। সংক্ষিপ্ত এই ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় যা বলতে চাইলেন সেটা বোধহয় আওয়ামী লীগের এক ধরনের বোধোদয় কিংবা উপলব্ধি, সেটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। সজীব ওয়াজেদ জয় অনেকদিন নিষ্ক্রিয় ছিলেন, হঠাৎ করে আবারও সক্রিয় হয়েছেন। সক্রিয় হয়ে একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি কি বলতে চাইলেন চলুন একটু জেনে নেওয়া যাক। যে সজীব ওয়াজেদ জয়কে ভারতে দেখা গেছে, কলকাতায় এসেছেন তিনি, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ইফতার পার্টিতে জয়েন করেছেন, আওয়ামী লীগের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। সেই মিটিং সম্ভবত শেখ হাসিনা নিজেই পরিচালনা করেছেন দিল্লি থেকে কলকাতায় এসে। এবার সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিও বার্তা নতুন কিছুই বোধহয় দিচ্ছে। সজীব ওয়াজেদ জয় বললেন যে সুস্থ সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য, আগামী নির্বাচনের পরিবেশ তৈরি, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অংশগ্রহণমূলক রাজনীতির জন্য যদি প্রয়োজন হয় আলোচনায় বসার, তাহলে আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কার সঙ্গে আলোচনায় বসবে? আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি, এটা একটা বোধোদয়ের ব্যাপার হতেই পারে যে আওয়ামী লীগ 7-8 মাস পরে তাদের একটা বোধোদয় হয়েছে যে তাদের এখন বোধহয় আলোচনার টেবিলে বসা উচিত। কিন্তু কাদের সঙ্গে আলোচনায় বসবে? সজীব ওয়াজেদ জয় সরাসরি না বললেও তিনি মূলত বুঝিয়েছেন সরকারের সঙ্গে আলোচনার ব্যাপারটা। কিন্তু সরকারের সঙ্গে আলোচনায় যদি আওয়ামী লীগ বসতে চায়, তাহলে সেটা কিভাবে সম্ভব? সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো আলোচনায় বসতে রাজি হবে যখন সরকারের মধ্যেই বহু মত রয়েছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যখন উঠে পড়ে লেগেছে, তখন সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে? আমার মনে হয় যে এই সরকার, অন্তত ডক্টর ইউনূসের এই সরকার, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে না। তাহলে বিকল্প পথটা কি? বিকল্প পথ এমন যে সরকার থেকে বারবার বলা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বলা হচ্ছে যে আওয়ামী লীগের এখন পর্যন্ত বোধোদয় হয়নি, আওয়ামী লীগের উচিত তারা যে ভুল করেছে সেই ভুলগুলো স্বীকার করা এবং জাতির কাছে ক্ষমা চাওয়া। সেই পথে কি তাহলে আওয়ামী লীগ হাঁটবে? আওয়ামী লীগ কি তার ভুল, যে যদি তারা মনে করে যে তাদের কিছু ভুল হয়েছে, তাদের ভুলের কারণেই তাদের পতন হয়েছে, তাহলে সেই ভুলগুলো স্বীকার করে তারা কি এক ধরনের স্যাক্রিফাইজিং মুডে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হবে, নাকি অন্য কোনো পথে যাবে? আরেকটা যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ, এটা তো সর্বজন স্বীকৃত যে আওয়ামী লীগের সবাই দুধে দেওয়া তুলসী পাতা নয়। আওয়ামী লীগের মধ্যেও দুর্নীতিবাজ রয়েছে, আওয়ামী লীগের মধ্যেও আকাম কুকাম করেছে এরকম অনেক নেতানেত্রী রয়েছে, হেভিওয়েটরাও রয়েছে। তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলের মধ্যে না রেখে কিংবা দলে এক প্রকার অকেজো করে রেখে আওয়ামী লীগ কি যারা সত্যিকারের সুস্থভাবে রাজনীতি করে
সুন্দর রাজনীতি করে, তাদের নিয়ে আওয়ামী লীগ কি এক ধরনের পরিশোধিত আওয়ামী লীগ হিসেবে আসবে? যদিও রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সরকার থেকে এবং বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, সেই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী নয়, কারণ আওয়ামী লীগ এখনও মনে করে যে শেখ হাসিনাই তাদের একমাত্র নেত্রী, শেখ হাসিনা ছাড়া তাদের কোনো বিকল্প নেতৃত্ব নেই। কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার বয়স এখন প্রায় ৭৮ বছর। বয়সের বাস্তবতা একটা বড় বিষয়, যে আর কতদিন তিনি শারীরিক সক্ষমতা রাখবেন, তার শারীরিক সক্ষমতা আর কতদিন থাকবে যে এত বড় একটা দলের তিনি নেতৃত্ব দেবেন। আগামীতে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে, এবারের নির্বাচনে যদি অংশগ্রহণ করেও তবুও তো নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব নয়, এটাই বাস্তবতা। এর পরের টার্মে আওয়ামী লীগ যদি নির্বাচন করে এবং পরিস্থিতি যদি তাদের অনুকূলে যায়, তারা যদি আবার সরকার গঠন করে, তাহলে সেটা 7 বছর। তো 7 বছর পরে শেখ হাসিনার বয়স হয়ে যাবে 85 বছর। 85 বছর বয়সে কি তিনি মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্টের মতো, প্রধানমন্ত্রীর মতো, মাহাথির মোহাম্মদের মতো কি অ্যাবিলিটি রাখবেন, শারীরিক অ্যাবিলিটি রাখবেন দল মানে প্রধানমন্ত্রী হওয়ার কিংবা দলের নেতৃত্ব দেওয়ার? এ কারণেই অনেকে আলোচনা করেন যে শেখ হাসিনার গত টার্মেই উচিত ছিল বিকল্প নেতৃত্বের দিকে যাওয়া, যে নেতৃত্বটা তৈরি হয়নি। আওয়ামী লীগ শেখ হাসিনা কেন্দ্রিক এখনও রয়েছে। আওয়ামী লীগের মধ্যে সেটা শেখ পরিবারের মধ্যে হতে পারে, শেখ হাসিনার পরিবারের মধ্যে হতে পারে। তার অনুপস্থিতিতে কে আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে, এরকম কোনো দৃশ্যমান ব্যক্তি আমরা অন্তত দেখিনি। সেখানেই কি আওয়ামী লীগ একটা বড় ভুল পথে নিজেদেরকে পরিচালিত করেছে কিনা, আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারাও কিন্তু মিষ্টি সুরে এই সমালোচনাটা করে থাকেন। নেতৃত্বের প্রসঙ্গ নিয়ে যখনই কথা ওঠে তখনই আওয়ামী লীগ থেকে বলা হয় যে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প নেই, এটা হয়তো তাদের কাছে বাস্তবতা, তাদের কাছে এটা সত্য, হয়তো এটা সত্য, এটা সার্বজনীন সত্যই ধরে নিলাম। কিন্তু একটা মানুষের তো বয়সের একটা ব্যাপার রয়েছে, সেই বাস্তবতাকে ভুলে গিয়ে, সেই বাস্তবতাকে ওভারলুক করে যদি অতি আবেগী সিদ্ধান্ত নেয়, অতি আবেগী কথাবার্তা বলে পলিটিক্যাল দলে কেউ কেউ, এবং অনেকে মনে করেন যে কেউ কেউ শেখ হাসিনার চাটুকারিতা করার জন্য এই ধরনের ফুলিয়ে ফাঁপিয়ে কথাগুলো বলেন। সেই চাটুকার পরিবেষ্টিত আওয়ামী লীগ হয়ে গিয়েছিল বলেই আওয়ামী লীগ এক সময় জনগণের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই সমালোচনাও রয়েছে। এখন সজীব ওয়াজেদ জয় যে আলোচনার কথা বলছেন, সেই আলোচনা কার নেতৃত্বে হবে? শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পরে যত মামলা মোকদ্দমা হয়েছে তার প্রধান আসামি। তিনি কি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন? সেই শারীরিক সক্ষমতা কি তার এখন আর রয়েছে? জেলের ধকল পোহানো, সেটাও কিন্তু একটা বাস্তবিক আলোচনা। তাহলে আওয়ামী লীগ কার নেতৃত্বে আগাবে, কার নেতৃত্বে মিটিং করবে, কার নেতৃত্বে আলোচনায় বসবে, এই আলোচনাগুলো কিন্তু সামনে আসছে। তাহলে কি সামনে সজীব ওয়াজেদ জয় নেতৃত্বে আসছেন, তিনি কি দেশে ফিরে নেতৃত্ব দেবেন? তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের, যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরেছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনি কি বলবেন এবং কি বলতে চান, আপনার নিজস্ব মতামতটা কি অবশ্যই একটু জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।